ধরুন কোনো ফরচুন 500 কোম্পানির একজন খুব সফল সিইও চরম অহংকারের বশে কোম্পানির সবচেয়ে বড় আর পুরনো ইনভেস্টরকে সবার সামনে অপমান করে বসলেন। ওহ, এটা তো মানে একটা মারাত্মক ডিজাস্টার। একদম তাই। কোনো লজিক ছাড়া, মানে কেবল নিজের ইগো থেকে কাজটা করলেন। পরের দিন সকালে দেখা গেল কোম্পানির শেয়ার ভ্যালু একেবারে শূন্যে নেমে গেছে, মূল কর্মচারীরা সব পদত্যাগ করেছেন। আর পুরো মার্কেট নিশ্চয়ই মানে প্রতিযোগীদের দখলে চলে গেছে তখন। ঠিক তাই। আধুনিক যুগের এই ভয়াবহ কর্পোরেট ক্রাইসিস থেকে বাঁচার উপায় হয়তো হাল আমলের কোনো বিজনেস ম্যানুয়ালে সরাসরি পাওয়া যাবে না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এর সমাধান লুকিয়ে আছে হাজার হাজার বছর আগের এক পৌরাণিক কাহিনীর ভেতর। রাইট। আর ঠিক এই কারণে প্রাচীন টেক্সটগুলো এত বেশি আকর্ষণীয়। মানে সেগুলোকে কেবল দেবতা আর অসুরের জাদুকরী যুদ্ধের গল্প হিসেবে দেখলে এর ভেতরের আসল রত্নগুলো কিন্তু চোখের আড়ালেই থেকে যায়। হ্যাঁ, মানে রূপকের আবরণটা একটু সরিয়ে ফেলতে পারলেই হলো। একদম। তখন দেখা যায় এগুলো আসলে হিউম্যান সাইকোলজি, লিডারশিপ আর ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা মাস্টার ক্লাস। ঠিক বলেছেন। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের সামনে রয়েছে ঠিক এমনই কিছু চমৎকার সূত্র। আমাদের স্ট্যাকে আছে ভাগবত পুরাণের বেশ কিছু মূল সংস্কৃত শ্লোক আর তার আধুনিক স্কলারলি অনুবাদ, হার্ভার্ড বিজনেস রিভিউয়ের ধাঁচে লেখা কর্পোরেট লিডারশিপের কিছু অ্যানালিটিক্যাল পেপার। আর এর সাথে আছে ভারতের অন্ধ্রপ্রদেশের ঐতিহাসিক শ্রী কুর্মম মন্দিরের আর্কিটেকচারাল ব্লুপ্রিন্ট। হ্যাঁ, তো আমাদের আজকের মিশন হল হিন্দু পৌরাণিক ইতিহাসের অন্যতম প্রাচীন আখ্যান, মানে সমুদ্র মন্থন আর ভগবান বিষ্ণুর কুর্ম অবতারের গল্পকে ডিকোড করা। আমরা দেখব কিভাবে হাজার বছর আগের এই ন্যারেটিভ আজকের দিনের চরম প্রতিযোগিতামূলক পেশাগত জীবন, মানসিক চাপ বা অর্গানাইজেশনাল কোল্যাপস মোকাবিলার একদম প্র্যাকটিক্যাল গাইডলাইন হতে পারে। তো আলোচনার শুরুতেই সেই সিইও এর পতনের গল্পের দিকে ফিরে যাই, যা পুরাণে ইন্দ্রা আর মহর্ষি দুর্বাসার কাহিনী হিসেবে পরিচিত। মানে সংকটটি কিন্তু বাইরে থেকে আসেনি। রাইট, মানে অসুরদের কোনো আক্রমণের মাধ্যমে শুরু হয়নি আর কি। একদমই না, এটি শুরু হয়েছিল ভেতর থেকে। মহর্ষি দুর্বাসা একবার স্বর্গের রাজার ইন্দ্রকে অত্যন্ত দুর্লভ এবং ঐশ্বরিক একটি ফুলের মালা উপহার দেন। এটি ছিল দেবী লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ এক অমূল্য উপহার, যেটা মূলত স্ত্রী সম্পদ বা একটি অর্গানাইজেশনের কোর ভ্যালুয়ের প্রতীক, তাই না? ঠিক। কিন্তু ক্ষমতা আর ঐশ্বর্যের অহংকারে অন্ধ ইন্দ্র সেই অমূল্য মালাটি অবলীলায় ছুঁড়ে দেন নিজের ঐরাবত হাতির মাথায়। স্বাভাবিকভাবেই হাতিটি বুঝতে পারেনি এর মূল্য কি। সে মালাটি সুর দিয়ে টেনে মাটিতে ফেলে পায়ে পিষে দেয়। সর্বনাশ! মানে ইনভেস্টরে দেওয়া ভ্যালুকে স্রেফ তুচ্ছ জ্ঞান করার মতো। একদম তাই। আর এর পরিণতি হিসেবে ক্ষুব্ধ দুর্বাসা ইন্দ্রকে অভিশাপ দেন, যার ফলে দেবতারা তাদের সমস্ত শক্তি, সম্পদ এবং স্বর্গের অধিকার হারিয়ে বসেন। অসুররা কোনো যুদ্ধ ছাড়াই খুব সহজেই স্বর্গ দখল করে নেয়। ওয়াও! মানে বিনা যুদ্ধে মার্কেট শেয়ার জিরো। জরুরি। দুর্বাসার অভিশাপটা এমন ছিল না যে ইন্দ্রের জাদুকরী অস্ত্রগুলো কাজ করা বন্ধ করে দেবে। অভিশাপটি ছিল তার স্ত্রী হারানোর। আচ্ছা, মানে কোর ভ্যালুটা চলে যাওয়া। রাইট। একজন লিডার যখন চরম দাম্ভিক হয়ে ওঠেন, তখন তিনি বুঝতে ব্যর্থ হন কোন জিনিসটি তার প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছে। ইন্দ্রের হঠকারিতা আসলে সেই অহংকারের চূড়ান্ত রূপ। যেখানে তিনি বিশেষজ্ঞের পরামর্শকে তোয়াক্কা করেননি। ঠিক। এর ফলে অর্গানাইজেশনের ভেতর থেকে সততা বা সত্ত্বগুণ চলে যায়। আর ঠিক তখনই লক্ষ্মী বা সম্পদ তাদের ত্যাগ করে। এই মুহূর্তে অনেকেরই হয়তো মনে হতে পারে, মানে স্বর্গ হারানোর পর দেবতারা যখন সম্পূর্ণ নিঃস্ব, তখন তারা চাইলেই আবার নতুন করে সৈন্য সাজিয়ে আক্রমণ করতে পারত। হ্যাঁ, সাধারণ ইমোশনাল রিয়াকশন তো সেটাই হওয়ার কথা। কিন্তু তারা প্রথমে ব্রহ্মা এবং পরে ভগবান বিষ্ণুর কাছে ছুতে যান। বিষ্ণু তাদের এক অভাবনীয় স্ট্র্যাটেজি দেন। তিনি বলেন, হারানো ঐশ্বর্য ফিরে পেতে হলে ক্ষীরসাগর বা সমুদ্র মন্থন করে অমৃত তুলে আনতে হবে। কিন্তু এখানে তো একটা বিশাল ক্যাচ বা শর্ত ছিল। হ্যাঁ, বিশাল শর্ত। এই প্রজেক্টের জন্য তাদের চিরশত্রু অসুরদের সাথে হাত মেলাতে হবে। এই জায়গাটিতেই ইমোশনাল রিয়াকশন আর ক্যালকুলেটেড স্ট্র্যাটেজির পার্থক্য পরিষ্কার হয়ে যায়। মানে যদি আমরা বর্তমান বিশ্বের বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, ধরুন ক্লাইমেট চেঞ্জ বা বৈশ্বিক অর্থনৈতিক মহামারী, অথবা সাইবার সিকিউরিটি থ্রেট। একদম। এই ধরনের গ্লোবাল ক্রাইসিসগুলো একা কোনো দেশ বা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সমাধান করা সম্ভব নয়।
চরম অনিশ্চয়তার মাঝে কিভাবে বৃহত্তর স্বার্থে নিজের চিরশত্রুর সাথেও যৌথভাবে কাজ করতে হয়, বিষ্ণুর এই পরামর্শটি তার একটি নিখুঁত উদাহরণ। কিন্তু উম, এই কোলাবোরেশনের কথায় আমার মাথায় একটা লজিক্যাল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মানে যখন কোনো প্রতিষ্ঠান একেবারে দুর্বল অবস্থায় থাকে, মার্কেট শেয়ার জিরো, তখন কি নিজের সবচেয়ে শক্তিশালী প্রতিযোগীর সাথে হাত মেলানোটা সুইসাইডাল নয়? এটা খুব ভ্যালিড একটা পয়েন্ট। হ্যাঁ, কারণ অসুররা তো চাইলেই মন্থনের মাঝপথে দেবতাদের ধ্বংস করে দিতে পারত। বিষ্ণু কি এই বিশাল রিস্ক ফ্যাক্টরটা জানতেন না? এই রিস্ক ম্যানেজমেন্টটা কিভাবে হলো আসলে? রিস্ক তো অবশ্যই ছিল, তবে বিষ্ণুর ক্যালকুলেশন ছিল নিখুঁত। তিনি জানতেন সমুদ্র মন্থনের জন্য বিশাল মন্দার পর্বতকে মন্থনদণ্ড হিসেবে ঘোরানো দেবতাদের একার পক্ষে শারীরিকভাবে অসম্ভব। আচ্ছা, মানে বিপুল মেকানিক্যাল ফোর্সের প্রয়োজন ছিল? ঠিক, যা অসুরদের মাসল পাওয়ারে ছিল। বিষ্ণুর স্ট্র্যাটেজি ছিল অস্তিত্ব রক্ষার স্বার্থে সাময়িক সময়ের জন্য নিজের ইগোকে সরিয়ে রাখা। শুধু তাই নয়, মন্থনের রশি হিসেবে ব্যবহার করা হয়েছিল বাসুকী নাগকে। হ্যাঁ, বাসুকি নাগ। চুক্তির সময় খুব চতুরতার সাথে অসুরদের বাসুকির মাথার দিকটা ধরতে দেওয়া হয়, আর দেবতারা ধরেন লেজের দিকটা। ও আচ্ছা, মানে বাসুকির মুখ থেকে যে বিষাক্ত নিঃশ্বাস বেরোচ্ছিল তার পুরো ধাক্কাটা অসুররাই খেয়েছিল। একদম তাই। এটি হল নেগোসিয়েশনের মাস্টার স্ট্রোক। অসাধারণ। তার মানে নিজের দুর্বলতা সম্পর্কে পুরোপুরি সচেতন থেকে প্রতিপক্ষের শক্তিকে নিজের স্বার্থে ব্যবহার করা। এরপর শুরু হলো সেই মহাজাগতিক মন্থন প্রক্রিয়া। বিশাল মন্দার পর্বতকে দণ্ড হিসেবে ঘোরানো শুরু হলো। কিন্তু প্রজেক্ট শুরু হতেই তো এক বিশাল বিপর্যয়। হ্যাঁ, কোনো শক্ত ভিত্তি না থাকায় ভারী পর্বতটি ধীরে ধীরে সমুদ্রের অতল গভীরে তলিয়ে যেতে শুরু করল। সব পরিকল্পনা, এত বড় কোলাবোরেশন, সব যেন ভেস্তে যেতে বসেছিল। আর ঠিক সেই কোল্যাপসিং পয়েন্টে এন্ট্রান্স ঘটে ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার, মানে কূর্ম অবতারের। রাইট। তিনি বিশাল এক কচ্ছপের রূপ ধারণ করে নিঃশব্দে সমুদ্রের তলদেশে চলে যান এবং সেই ডুবন্ত পর্বতটিকে নিজের পিঠের ওপর ধারণ করেন। একটি ডুবন্ত মেগা প্রজেক্টকে তিনি একটি স্থির আর সলিড ভিত্তি প্রদান করেন। এই জায়গাটা মানে ইন্দ্রের সেই হঠকারী আচরণের সাথে কূর্ম অবতারের এই সাইলেন্ট স্টেবিলিটির তুলনা করলে লিডারশিপের দুই বিপরীত মেরু দেখতে পাওয়া যায়। একদম। এই কূর্ম অবতারের বিষয়টা নিয়ে আমি একটু গভীরে যেতে চাই। আধুনিক কর্পোরেট ওয়ার্ল্ডের দিকে তাকালে কূর্ম অবতারকে আমার অনেকটা ব্যাক এন্ড আইটি ইনফ্রাস্ট্রাকচার বা মিডল ম্যানেজমেন্টের মতো মনে হয়। দারুণ একটা অ্যানালজি। কিভাবে একটু বুঝিয়ে বলবেন? মানে ধরুন, বিশাল একটি গ্লোবাল প্রজেক্ট চলছে, ক্লায়েন্টরা ফ্রন্ট এন্ডে দারুণ সব ফিচার দেখতে পাচ্ছে, সিইওরা ইন্টারভিউ দিচ্ছেন, এগুলো হলো ওই মন্থনের জাঁকজমক। আচ্ছা। কিন্তু এই পুরো সিস্টেমের যে ভয়াবহ ডেটা লোড, সার্ভারের উপর যে প্রেশার বা প্রতিদিনের যে অপারেশনাল ঘর্ষণ, সেটা নীরবে সহ্য করছে ওই আড়ালে থাকা আইটি টিম বা মিডল ম্যানেজাররা। তাদের ওপর বিশাল চাপ, কিন্তু তারা যদি এক মুহূর্তের জন্য সরে যায়, পুরো সিস্টেম ক্র্যাশ করবে। রাইট। এই রূপকটির সাথে পুরাণের একটি চমৎকার টেকনিক্যাল ডিটেল মিলে যায়। প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে বিশাল পর্বত ঘোরার সময় যে প্রচণ্ড ঘর্ষণ তৈরি হচ্ছিল তার কারণে সমুদ্রের পানি ফুটতে শুরু করেছিল। বাপরে, ফুটন্ত পানি! হ্যাঁ, কিন্তু কূর্ম অবতারের কাছে সেই ঘর্ষণটা পিঠ চুলকানোর মতো এক আরামদায়ক অনুভূতি দিচ্ছিল। অবিশ্বাস্য। মানে চাপটাকে তিনি এনজয় করছিলেন। একদম। এটি আধুনিক ম্যানেজার বা লিডারদের জন্য এক অদ্ভুত সুন্দর ফিলসফি। যখন কোনো অর্গানাইজেশন তীব্র সংকটের মধ্যে দিয়ে যায়, তখন চারপাশ থেকে আসা পেশাগত চাপ বা স্ট্রেসকে ভয় পেলে চলবে না। ঠিক। একজন প্রকৃত লিডার সেই চাপটাকে অ্যাবজর্ব বা শোষণ করেন এবং সেটিকে নিজের টিমের জন্য একটি স্থিরতার শক্তিতে পরিণত করেন। স্ট্রেস তার কাছে প্যানিকের কারণ নয়, বরং প্রসেসের একটি স্বাভাবিক অংশ। দারুণ বলেছেন। তো ভিত্তি শক্ত হল, কূর্ম অবতার লোড নিয়ে নিলেন এবং মন্থন আবার পুরোদমে শুরু হলো। কিন্তু এখানে এসে গল্পটা মানে সবচেয়ে বড় ধাক্কাটা দেয়। হ্যাঁ, সবাই তো আশা করেছিল এত বড় কোলাবোরেশন নিশ্চয়ই প্রথমেই অমৃত বা রত্ন উঠে আসবে। তাই তো হওয়ার কথা, কিন্তু সবার আগে উঠে এলো মহাবিনাশকারী হলাহল বিষ, যে বিষের প্রভাবে পুরো সৃষ্টি, দেবতা, অসুর সব ধ্বংস হয়ে যেতে পারত। সবাই আতঙ্কে মন্থন ছেড়ে পালাতে শুরু করল।
এই হলাহল বিষের উঠে আসাটা কিন্তু সাইকোলজি আর পার্সোনাল গ্রোথের সবচেয়ে শক্তিশালী মেটাফর। কিভাবে? প্রশ্ন জাগতে পারে, অমৃতের আগে কেন বিষ? কারণ যখনই আমরা আমাদের অবচেতন মনকে মন্থন করি, আত্ম উন্নয়নের চেষ্টা করি বা কোনো প্রতিষ্ঠানের ভেতরে বড় ধরনের স্ট্রাকচারাল রিফর্ম আনার চেষ্টা করি, তখন সবার আগে ভেতরের জমে থাকা টক্সিসিটি বেরিয়ে আসে। আচ্ছা, মানে সংশয়, ভয় বা পুরনো ক্ষোভ। হ্যাঁ, বা নেতিবাচক পলিটিক্স, এগুলোই হলো সেই হলাহল। এই বিষকে অ্যাড্রেস না করে, এর মোকাবেলা না করে কেউই চূড়ান্ত সফলতার অমৃত পেতে পারে না। আর ঠিক এই জায়গাটিতেই ভগবান শিবের ভূমিকা অপরিহার্য হয়ে ওঠে। মানে যখন সবাই হলাহল দেখে পালাচ্ছে, তখন শিব এগিয়ে আসেন। তিনি সেই বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করেন। যার কারণে তার নাম হয় নীলকণ্ঠ। রাইট। আধুনিক জীবনে একজন অভিভাবক বা লিডারকে কিন্তু ঠিক শিবের মতোই হতে হয়। কোনো নতুন উদ্যোগের শুরুতে যে নেতিবাচক সমালোচনা বা ক্রাইসিসের বিষ তৈরি হয়, একজন দূরদর্শী লিডার তার নিজেই শুষে নেন। তাই না? তিনি সেই বিষ নিজের টিমের ওপর পড়তে দেন না, তাই না? একদম। সিইও নিজে পিআর হিট বা পাবলিক রিলেশনসের ধাক্কাটা সামলান, যাতে তার টিম নিরাপদে প্রোডাক্টিভিটি বজায় রাখতে পারে। শিবের এই ক্রাইসিস ইন্টারভেনশনের পরে কিন্তু মন্থন তার আসল ফলাফল দিতে শুরু করে। বিষ হজম করার পরই একে একে রত্নগুলো উঠতে থাকে। হ্যাঁ, আর এই রত্নগুলোও কিন্তু এক একটা কর্পোরেট বা ইকোনমিক মাইলস্টোনের প্রতীক। যেমন ধরুন, প্রথমে উঠে আসে কামধেনু, যা হল অন্তহীন সম্পদের উৎস। আধুনিক ভাষায় যাকে আমরা বলতে পারি সাস্টেনেবল রেভিনিউ স্ট্রিম। রাইট। এরপর আসে ঐরাবত হাতি, যা এক্সিকিউশন পাওয়ার বা লজিস্টিক্যাল শক্তির প্রতীক। তারপর ওঠে কৌস্তুভমণি, যা হল একটি অর্গানাইজেশনের নিখাত ব্র্যান্ড ভ্যালু বা রেপুটেশন। আর সবশেষে দেবী লক্ষ্মী এবং ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে আবির্ভূত হন। একদম। অর্থাৎ টক্সিসিটি ফিল্টার করার পরেই অর্গানাইজেশন তার আসল সমৃদ্ধিগুলো অ্যাচিভ করতে পারে। মানে এই মেটাফরগুলো এত নিখুঁতভাবে লজিক্যাল যে অবাক হতে হয়। অনেকেই হয়তো ভাবতে পারেন এগুলো বুঝি শুধু প্রাচীন সংস্কৃত বইয়ের পাতাতেই সীমাবদ্ধ, কিন্তু আর্কিটেকচারাল রিসার্চ পেপার ঘাঁটতে গিয়ে আমি দেখলাম বাস্তবের মাটিতেও এই কনসেপ্টগুলোর প্রমাণ রয়েছে। হ্যাঁ, শ্রী কুরমানাথ স্বামী মন্দির। ঠিক, ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার ঐতিহাসিক শ্রী কুরমানাথ স্বামী মন্দির এর একটি জলজ্জান্ত উদাহরণ। এ মন্দিরটির ঐতিহাসিক এবং স্থাপত্যগত গুরুত্ব কিন্তু অনেক। এটি পুরো ভারতের একমাত্র কুরমা অবতারের মন্দির। এখানে কোনো মানুষের তৈরি প্রথাগত মূর্তি নেই, বরং একটি স্বয়ম্ভূ বা প্রাকৃতিকভাবে সৃষ্ট জীবাশ্মের মতো পাথরকে কুরমা অবতার হিসেবে পূজা করা হয়। কিন্তু স্কলারদের কাছে তো এর আর্কিটেকচারাল ফিউশনটা সবচেয়ে বেশি চমকপ্রদ, তাই না? হ্যাঁ, একদম। আর্কিটেকচারাল ফিউশন বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এখানে? ধরুন, যদি মন্দিরের ব্লুপ্রিন্ট খেয়াল করেন, দেখবেন এটি কোনো একক স্টাইলে তৈরি হয়নি। এর চূড়া বা শিখরটি উত্তর ভারতের নাগারা স্টাইলের মতো উঁচু। আচ্ছা। কিন্তু এর মণ্ডপ আর ছাদের কাঠামো দক্ষিণ ভারতের দ্রাবিড় বা পিরামিড স্টাইলের। এর সাথে আবার যুক্ত হয়েছে কলিঙ্গ স্থাপত্যের সূক্ষ্ম কারুকাজ। মানে তিনটে আলাদা স্টাইল। হ্যাঁ, আর্কিটেকচারালি এতগুলো ভিন্ন স্টাইল একসাথে দাঁড় করানোটা বেশ জটিল, কারণ প্রতিটি স্টাইলের লোড ডিস্ট্রিবিউশন বা ওজন বহনের মেকানিজম আলাদা। এর মানে হলো সমুদ্র মন্থনের গল্পে যেমন দেবতা এবং অসুরদের মতো সম্পূর্ণ বিপরীত দুটি শক্তিকে একীভূত করা হয়েছিল একটি বৃহত্তর লক্ষ্যের জন্য, ঠিক তেমনি এই মন্দিরের স্থাপত্য উত্তর এবং দক্ষিণ ভারতের বিভেদ ভুলে এক অনন্য স্থিতিশীল ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রাইট, এটি যেন পাথরে খোদাই করা এক কোল্যাবোরেশনের বার্তা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ভিন্ন ভিন্ন আর্কিটেকচারাল স্টাইলের এই বিপুল ওজন মন্দিরটি এমনভাবে ডিস্ট্রিবিউট করেছে যা দেখতে অনেকটা সেই কুর্ম অবতারের খোলসের মতোই, যে নীরবে সব চাপ সহ্য করে দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে। একদম তাই। একদম। এই ফিজিক্যাল স্ট্রাকচারটাই প্রমাণ করে যে স্থিতিশীলতা, ধৈর্য আর বিপরীত শক্তির মাঝে ঐক্যের ধারণাটি প্রাচীন ভারতে শুধু দর্শনেই সীমাবদ্ধ ছিল না। তারা বাস্তবেও এটা প্রয়োগ করেছিল। হ্যাঁ,
তারা তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচারাল ডিজাইনেও এই লিডারশিপ প্রিন্সিপালসগুলো অত্যন্ত সফলভাবে প্রয়োগ করেছিল। এটা অসাধারণ। তো আমরা আজকের এই গভীর পর্যালোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আজকের এই পুরো সোর্স মেটেরিয়ালের একটা সামারি বা সারাংশ টানি, তবে আমরা দেখতে পাই লিডারশিপ কোনো জন্মগত অধিকার নয়। ঠিক। ইন্দ্রের দাম্ভিকতা আমাদের দেখায় কিভাবে ইগো একটি সুপ্রতিষ্ঠিত সাম্রাজ্যের পতন ডেকে আনে। অন্যদিকে বিষ্ণুর স্ট্র্যাটেজি শেখায় কিভাবে ইগো সরিয়ে রেখে শত্রুর সাথেও নেগোশিয়েট করতে হয়। আর শিব আমাদের শেখান ক্রাইসিসের সময় কিভাবে নেতিবাচকতার হলাহল বিষ নিজে ধারণ করে টিমকে বাঁচাতে হয়। রাইট। আর কূর্মাবতার আমাদের দেন সেই চূড়ান্ত শিক্ষা, চরম বিশৃঙ্খলা এবং স্ট্রেসের মাঝে কিভাবে একটি সাইলেন্ট, স্টেবল ফাউন্ডেশন হয়ে দাঁড়াতে হয়। জীবনে চলার পথে, ক্যারিয়ারে বা ব্যবসায় যখনই মনে হবে চারপাশটা ডুবতে বসেছে, পাহাড়ের মতো চাপ এসে পড়ছে, তখন প্যানিক না করে বুঝতে হবে নিজের ভেতরে সেই স্থির কূর্মকে জাগ্রত করার সময় এসেছে। সেই চাপটাকে নিজের শক্তির জায়গায় পরিণত করতে হবে। একেবারে তাই। তবে আজকের এই ডিপ ডাইভ শেষ করার আগে সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া একটি সম্পূর্ণ নতুন এবং চিন্তায় ফেলার মতো বিষয় সবার সামনে রেখে যেতে চাই। মোহিনী অবতারের বিষয়টা। হ্যাঁ, আমরা এতক্ষণ কোলাবোরেশনের কথা বললাম। মন্থনের এই ভয়াবহ কঠোর পরিশ্রমে অসুরদের কিন্তু দেবতাদের সমান বরং শারীরিক দিক থেকে বেশি অবদান ছিল। তারা প্রথম থেকে শেষ পর্যন্ত খাটুনি করেছে, কিন্তু একদম শেষে কি ঘটল? ভগবান বিষ্ণু মোহিনী অবতারের রূপ ধারণ করলেন, এক অপূর্ব সুন্দরী নারীর রূপ। আর ঠিক এখানেই অসুররা তাদের ফোকাস হারিয়ে ফেলে। একদম। মোহিনের সেই বাহ্যিক চাকচিক্য আর সৌন্দর্যের মায়ায় আকৃষ্ট হয়ে অসুররা তাদের মূল লক্ষ্য মানে অমৃত থেকে পুরোপুরি ছিটকে যায়। তারা মোহিনীকে ইমপ্রেস করতে এতটাই মগ্ন ছিল যে দেবতারা কখন নীরবে অমৃত পান করে অমর হয়ে গেল তা তারা টেরই পেল না। মোহিনী এখানে আসলে একটি বিভ্রান্তি, একটি ইলিউশন বা চরম ডিস্ট্র্যাকশনের প্রতীক। আজকের দিনের কনটেক্সটে এই প্রশ্নটা আমাদের সবারই নিজেদের করা উচিত। আমরাও কি আধুনিক জীবনে অসুরদের মতোই আচরণ করছি না? খুব গভীর একটা প্রশ্ন। হয়তো আমরা আমাদের কেরিয়ারে, পড়াশোনায় বা প্রজেক্টে বছরের পর বছর অমানুষিক পরিশ্রম করছি, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে মোহিনীর মতো কোনো বাহ্যিক চাকচিক্য, সোশ্যাল মিডিয়ার ভ্যালিডেশন, ভ্যালিটি ম্যাট্রিক্স বা ক্ষণস্থায়ী কোনো আকর্ষণের ফাঁদে পড়ে যাচ্ছি। মানে আসল ফোকাসটা হারিয়ে ফেলছি। ঠিক তাই। আমরা কি ইলিউশনের পেছনে ছুটতে গিয়ে জীবনের আসল অমৃত বা চূড়ান্ত এবং দীর্ঘস্থায়ী সাফল্য থেকে নিজেদের বঞ্চিত করছি? পরের বার যখন ফোকাস হারানোর উপক্রম হবে, এই প্রশ্নটা অন্তত একবার নিজেকে করবেন।